রঙিন চশমায় যে সৌন্দর্য দেখা যায় তা কতটুকু সত্য? দাবার চাল সময় মতো দিতে না পারলে যেমন রাজাকে রক্ষা করা যায় না, ঠিক তেমনি রাজনীতির মারপ্যাচে আটকে গেলে আর ফিরে আসা যায় না। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান রাজনীতির মারপ্যাচ। সঙ্গে আছি আমি সোহাগ বিশ্বাস। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব রাজনীতির নানা বিষয় নিয়ে। তবে রাজনীতির কঠিন যে সমীকরণ রয়েছে সেই সমীকরণ মেলাতে যাব না। আজকের অনুষ্ঠানের অতিথি ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে এই অনুষ্ঠানে অতিথি স্টুডিওতে আসবেন না, আমরা যাব তার কাছে। তিনি যেখানে আছেন সেখানেই পৌঁছে যাবে রাজনীতির মারপ্যাচ। আপনাকে স্বাগত জানাচ্ছি রাজনীতির মারপ্যাচে। ধন্যবাদ দর্শকদের এবং আপনাকেও শুভেচ্ছা। ভিপি নূর, মানুষের কাছে এই নামটি সবথেকে বেশি পরিচিত। বিশেষ করে আপনি 2018 সালের কোটা আন্দোলনের মধ্য দিয়ে সবথেকে বেশি আলোচনায় এসেছেন। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করেছেন, সেখানে ভিপি নির্বাচিত হয়েছেন। পর্যায়ক্রমে একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক দলও গঠন করেছেন। দল এবং রাজনীতিতে আসার পিছনের কারণ কি আসলে? আপনাকে ধন্যবাদ। এটিএন নিউজের দর্শকদেরকে শুভেচ্ছা। এবং এটা ঠিক যে মানে মূল নামের চেয়ে ভিপি নূর হিসেবে মানুষ একটু বেশি চেনে। কারণ বোধহয় হচ্ছে যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ভিপি হয়েছে তারা জাতীয় রাজনীতিতে খুব একটা পরিচিত, এবং তাদের বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন সংগ্রামে একটা সবসময় ভালো ভূমিকা থাকে। তো 28 বছর এই ভিপি কেউ হয় নাই, 28 বছর পরে আমি হয়েছি, এবং পরবর্তীতেও 2019 পরবর্তী নির্বাচন হয়নি, যেই কারণে হয়তো মানে মানুষ মানে নির্বাচন না হওয়া পর্যন্ত মনে করছে সে তো ভিপি থাকতেছে, যার কারণে মনে হচ্ছে যে ওই নামটা আর কি জুড়ে দিয়েছে। কারণ মানুষ মনে করেছিল বাংলাদেশের যে রাজনৈতিক সংকট এবং যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেশের মানুষের উপরে জেঁকে বসেছিল, এইটা বোধহয় সহসা পরিবর্তন হচ্ছে না। যখন আমরা এই ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে কিছুটা হলেও কোটা সংস্কার আন্দোলনে তার সিদ্ধান্তে পিছু হটতে বাধ্য করেছি, তখন মানুষ মনে করেছে যে এরাই তাকে হটাতে পারবে। সেই জায়গা থেকেই মূলত মানুষের এই প্রত্যাশা এবং সমর্থন আমরা যখন পাচ্ছি, ওখান থেকেই রাজনীতি নিয়ে আমাদের একটা আগ্রহ উদ্দীপনা তৈরি হয়। আপনি যখন ভাঙা গড়ার কথা বললেন, তখন সাম্প্রতিক সময়ে আপনার দলের বেশ কয়েকজন নেতা অন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে। সবশেষ আম জনতা নামের একটি নতুন রাজনৈতিক দলে আপনার দলের উচ্চতর পরিষদের একজন সদস্য যুক্ত হয়েছেন। আপনার দল ছেড়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোতে যাওয়া বা দল বদল কেন আসলে? এটা কি আপনার কি ক্ষমতা কম এ কারণে, নাকি অন্য কোনো কারণ আছে এর পিছনে? প্রথমত এটা সত্য যে আপনার 5ই অগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতি ছিল এক ধরনের, 5ই আগস্ট পরবর্তী রাজনীতি আরেক ধরনের। বিশেষ করে 5ই আগস্টের পূর্বের রাজনীতিতে ধরেন আওয়ামী লীগ ব্যতীত সমস্ত রাজনৈতিক বিশেষ করে শক্তিসময় বিরোধী শক্তিসময় ছিল মজলুম, বঞ্চিত, শোষিত। কাজেই তাদের প্রতি যে পরস্পরের একটা ফেলো ফিলিং, সহানুভূতি ছিল, 5ই আগস্টের পরে কিন্তু সবাই একটা ক্ষমতার চর্চা বা রাজনৈতিক আধিপত্য বিস্তারের পুরানো রাজনৈতিক ধারাই সবাই হাঁটছে। তো এখন তারা যখন দেখতেছে যে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের একজন কর্মী কিংবা জেলার কিংবা মহানগরের একটা সদস্য সে ওই এনসিপিতে যে আপনার সে তদবির, নিয়োগ কিংবা সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে প্রভাব বিস্তার করছে, তো তখন অনেকের মধ্যে একটা ক্ষমতার আকাঙ্ক্ষা যে আমিও যদি ওখানে যাই তাহলে বোধহয় আমিও এটা ভোগ করতে পারবো। তো এই যে ক্ষমতা ভোগের বা ক্ষমতার প্রয়োগের একটা চিন্তা অনেকে পেয়ে বসেছে। দ্বিতীয়ত এখন এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী আপনি যদি লক্ষ্য করেন, এই জুলাইয়ের নামে এই চেতনার অনেক দোকান হয়েছে বিভিন্ন ধরনের, অথচ আপনি যদি 5ই আগস্টের পূর্বেও দেখেন যে এই রাজনৈতিক দলের বাইরে ওইভাবে কিন্তু এই ধরনের সামাজিক সংগঠন বলেন,
বিভিন্ন সংগঠন বলেন খুব বেশি ফেসিবাদের বিরুদ্ধে ভোকাল, এবং এই ছাত্র নেতৃবৃন্দ তারা এই জুলাইয়ের এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগে ভোট, গণতন্ত্র, নির্বাচনের দাবিতে খুব সোচ্চার ছিল, এরকমটা না। এখন জুলাই কেন্দ্রিক বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে, কারণ এই জুলাইকে বেচা যায়। এই জুলাইয়ের মতো মানে এত বছর আওয়ামী লীগ যেভাবে ৭১-কে বিক্রি করেছে, ঠিক ৭১-কে তেমনি এখন জুলাইকে বিক্রি করার একটা প্রচেষ্টা। ৭১-কে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধর প্রজন্ম এইটা ওইটা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ, প্রোগ্রাম করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা আনা, মুক্তিযুদ্ধে না দিলেই যে স্বাধীনতা বিরোধী শক্তি। সো এখন এই জুলাই বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে, ঠিক তাদের কাজ হচ্ছে এই বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধান্দাবাজি অনেকে করছে যে প্রোগ্রামের নামে, আহতদের সহযোগিতার নামে, অথচ এখনো পর্যন্ত কিন্তু প্রকৃত আহত অনেকেই সেই কার্যকর সহযোগিতা অনেকে পাচ্ছেন। বিশেষ করে ৫ আগস্টের পরে বেশ অনেকগুলো রাজনৈতিক দল এরই মধ্যে আত্মপ্রকাশ করেছে, আম থেকে শুরু করে একদম জনতা পর্যন্ত অনেকগুলো। বিশেষ আমরা এর মধ্যে দেখেছি অনেকগুলো রাজনৈতিক দল যারা বিভিন্ন সময়ে নানাভাবে বিতর্কিত, তারাও এক একটা রাজনৈতিক দল গঠন করছেন। এটা কি শুধু বঙ্গভবন, গণভবন মানে এই দাওয়াত পাওয়ার জন্যই কি শুধু রাজনৈতিক দলগুলো গঠন করছে, নাকি এর পিছনে বৃহত্তর কোনো আসলে পরিকল্পনা আছে? কিছুটা আমি যেটা দেখেছি, আমি কাউকে ছোট করছি না, একটা বিনয়ের সাথে বলছি, সবার প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু আপনি সাংবাদিকতায় যে পেশাদারিত্ব অর্জন করেছেন, আরেকজন চাইলেই রাতারাতি আপনার মতো জায়গায় যেতে পারবে না। সে যদি আপনার মতো হওয়ার ভাব ধরে, এটা সঠিক না। তো এখন এই বঙ্গভবনের, গণভবনের মিটিংয়ে যে আমরা দেখেছি যে অনেক দলের আপনার ওয়ার্ড পর্যায়ের, থানা জেলা পর্যায়েরও হওয়ার নেতা না, তারা একটা বুইফোর দল করে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় সংলাপে তারা যায়। তো এই যে অন্যদেরকে উৎসাহিত করে না যাচ্ছে, ও যদি যেতে পারে তো উঠছে, তো আমার সামাজিক রাজনৈতিক অবস্থান অনেক উপরে থাকে, কাজে আমি একটা দল করলে তো ওইখানে যেতে পারবো, এবং এই ছবিটা কিংবা এই মিটিংটার এটাও বিভিন্ন জায়গায় বেচা যাবে রেফারেন্স দিয়ে। তো এই কারণে অনেকে একটা দল করছে, এখন তাদের তো কিছু, তাদের বাইরেও তো কিছু দেখান লাগবে। অনেকেই যাদের একটু পয়সা পাতি আছে, কেউ কেউ একটা পয়সা ইনভেস্ট করে দল তৈরি করছে, তাদের লক্ষ্য যে কোনো একটা দলের সাথে জোট টোট করে যদি দু একটা সিট টিট বাগানো যায় এবং দু একজন যদি এমপি হয়ে যায়, তাহলে এমনিই বাংলাদেশের বর্তমান কালচারে এমপি হওয়ার জন্য এমনি ৫-৭ কোটি ৮-১০ কোটি টাকা খরচ করা লাগে। তাহলে ৫-৭ কোটি টাকা খরচ করে যেটা দল তৈরি করা যায়, তাহলে সে একটা দলেরও চেয়ারম্যান, বিভিন্ন অনুষ্ঠান হবে, সেখানে দাওয়াত পাবে দলের চেয়ারম্যান, সভাপতি। কারণ বাংলাদেশে এখন কয়শো যে দল আমি নিজেও জানি না। সাম্প্রতিক সময়ে আপনি দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে দুজন উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। এছাড়াও এই তরুণ যে ছাত্র নেতারা যাদের হাত ধরে এবারের এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছেন, যাদের উপরে মানুষের একসময় মানুষ ভরসা করত, তাদের বিরুদ্ধে এ ধরনের দুর্নীতির অভিযোগ, এটি মানুষ কোনোভাবেই প্রত্যাশা করছেন না। তাদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, কমিশন বাণিজ্য সহ নানা ধরনের অভিযোগে তারা সমালোচিত হচ্ছে। তরুণরা এ ধরনের অপরাধের সাথে কিংবা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে, এই বিষয়টাই আসলে আপনি কিভাবে দেখছেন একজন তরুণ নেতা হিসাবে? আমি নিজে খুব উদ্বিগ্ন যে এই রকমের একটা গণ অভ্যুত্থানের পরিচিত আইকনিক ফিগার, ফেস, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে, তারা এরকম একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে, যেখানে তাদের একটা বড় ধরনের ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে। মানুষ অনেক দিন ধরেই একটা বিকল্প রাজনীতি, বিকল্প নেতৃত্বের প্রতি মুখিয়ে আছে, সেই সুযোগটা তাদের ছিল। সেখানে তারা এই অল্প সময়েই যেভাবে বিতর্কিত হয়েছে, উপদেষ্টার দায়িত্ব পেয়ে দেখেন, যেমন আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ, তথ্য সম্প্রচার, তথ্য প্রযুক্তি, আইসিটির এই দুইটা মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন, প্রায় ৭ মাসের মতো দায়িত্ব পালন করেছে। এই ৭ মাসে তার মিনিস্ট্রির একটা দৃষ্টান্তমূলক কাজ আছে যেটা বলতে পারবে বা আমরা বলতে পারবো যে দেখেন তরুণরা ৭ মাসে এটা করেছে? নাই। আমাদের আরও দুজন উপদেষ্টা, এখন মাহফুজ আলম যিনি প্রধান উপদেষ্টার আপনার বিশেষ সহকারী থেকে উপদেষ্টা হয়েছেন, আবার অনেকদিন মন্ত্রণালয় না নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরেরই বিভিন্ন নিয়োগ আপনার এগুলো বাস্তবায়ন করেছেন, কে কোথায় যাবে, কিভাবে পুলিশ প্রশাসন বা কন্ট্রোল করবেন, এগুলো নিয়ে কাজ করেছেন, এখন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তাদের পারফরমেন্সটা কি করেছে এই ৮ মাসে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুবক্রিয়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। স্থানীয় সরকার একটা ভারী অনেক বড় মন্ত্রণালয়, সবসময় সরকারের দলেরও সিনিয়র লোক এই মন্ত্রণালয়ে থাকে,
এবং এই মন্ত্রণালয়ের অনেক বদনাম আছে। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রকল্প নেওয়া হয় স্রেফ দলীয় নেতাকর্মীদের লুটপাটের একটা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। সো যুব ক্রীড়া মন্ত্রণালয়, তো এই দুটো মন্ত্রণালয়ে গত 8 মাসে আমরা যদি বলি খুব উল্লেখযোগ্য অর্জন কিংবা মানুষ স্বস্তি পেয়েছে এই সমস্ত পদক্ষেপগুলোতে খুব বেশি নাই। তাহলে এই যে আন্দোলনের আইকনিক ফিগার তরুণদের কাছ থেকে মানুষ আশা করেছিল যে তরুণরা বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করবে তারুণ্য দিয়ে, একটা যে স্পিরিট তাদের মধ্যে দেখতে চেয়েছিল সেটা তারা তো দেখেই নেই, বরঞ্চ তাদের এই যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই পরিবর্তিত বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি সেটা নেতৃত্ব দিয়েও তারা কিন্তু আবার এখন ওই ফ্যাসিবাদকেই পুনর্বাসন করছে। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে তারা প্রোটেকশন দিচ্ছে, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দলে নিচ্ছে। তাহলে এপিএসরাই যদি 100 কোটি টাকার দুর্নীতি করে, উপদেষ্টারা কি করেছেন? এবং এপিএসরা এটা করছে নিশ্চয়ই উপদেষ্টাদের কনসার্ন ছিল, কারণ এপিএস কি করছে সেটা তার উপদেষ্টা জানেন না। যে কারণে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকেই কিন্তু বলা হচ্ছে তাদের পদত্যাগেরও দাবি উঠছে। এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, সব দলমতের মানুষের সমর্থন নিয়ে তারা ক্ষমতায় আছে, তাদের উপরে দেশ জাতির আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে। কারণ মানুষ মনে করবে যে না, এইরকম একটা গণ অভ্যুত্থানের তরুণরা আমরা দেখেছি সুযোগ সুবিধা পেয়ে তারা গা ভাসিয়ে দিয়েছে, তারাও পুরনো রাজনীতির মতোই দুর্নীতি, লুটপাট, নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য পুরনো পথেই হেঁটেছে। কাজে এই গণ অধিকার বা এই তরুণরাও একই কাজ হয়তো করতে পারে। তো এই যে তরুণদের প্রতি যে একটা আস্থা বিশ্বাসের ঘাটতি তারা তৈরি করেছে, সেখানে আমরা যে তরুণরা রাজনীতি করছি সেটা কিন্তু আমাদেরকেও কিছুটা ভোগাবে আসলে। এবং সামগ্রিকভাবে এই সময়ের যে একটা বিকল্প রাজনীতির এবং নেতৃত্বের যে একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিবাচকও তো আছে। আপনি দেখেছেন যে উপদেষ্টা সজীব ভুঁইয়া তিনি তার বাবা একটি ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন, সেই ঠিকাদারি লাইসেন্সের যখন এই বিষয়টা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছিলেন, তিনি কিন্তু সেটার ব্যাখ্যা দিয়েছেন, ক্ষমা চেয়েছেন। তো ইতিবাচক ধারায়ও তো তারা পরিবর্তন আনবার চেষ্টা করছেন। প্রথম কথা হচ্ছে আমি এটা একটু আসলে মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বাবা একজন শিক্ষক, তার তো সাধারণ সেন্স থেকে এটা উপলব্ধি করার উচিত ছিল যে আমার ছেলে আমরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সরকার উপদেষ্টা আছে, আমি শিক্ষক, শিক্ষকরা সমাজের আদর্শ, আমি কেন ঠিকাদারি ব্যবসার মধ্যে যাব। এখন তাকে কেউ এনকারেজ করেছে, এটা মানে আমার কাছে আসলে কি বলবো, খুব স্বস্তিকর কিছু মানে মনে হয় না। টাকা পয়সা এইটাই কি মানুষের লক্ষ্য? এবং ক্ষমতা পেলেই কি টাকা পয়সা কামানের রাস্তা তৈরি করতে হবে? তো আওয়ামী লীগও তো এগুলোই করেছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীরাও আমরা দিয়েছি, বউরা টেন্ডারবাজি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তদবির বাণিজ্য করেছে। এখনকার উপদেষ্টাদের বিরুদ্ধে সেম অভিযোগগুলো, এবং অভিযোগটা শুধু তার অনেকগুলো বাস্তবতা আমরা লক্ষ্য করছি। তো এটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। তবে হ্যাঁ, যে অন্তত ওইটা একটা পজিটিভ দিক যে ভুল করলেও যে ক্ষমা চেয়েছে মানুষের কাছে, এটা একটা দৃষ্টান্ত বা এটা একটা পজিটিভ সাইন যে সে রিয়ালাইজ করতে চায় এটা আমার উচিত হয়নি। কাজেই অন্তত এখান থেকে পরবর্তীতে আরও সচেতন থাকবে হয়তো। শুরুর দিকে আপনি বলেছিলেন বিচার সংস্কার তারপর নির্বাচন, কিন্তু ইদানিং আপনি খুব দ্রুত নির্বাচন চাচ্ছেন কেন? রাইট, এইটাও দেখেন একটা অনেকে কিন্তু অপব্যাখ্যা করে আসছে। কারণ হচ্ছে এটা যেটা বলে রাজনীতিতে অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীর বা প্রতিপক্ষের চরিত্র হনন বা ক্যারেক্টার অ্যাসাসিনেশন, বিশেষ করে আমি কয়েকজনে শুনেছি এটা একটা ন্যারেটিভ দাঁড়ানোর চেষ্টা করছে যে ভিপি নূর অবস্থান বারবার বদল করে, মানে বলা হচ্ছে আপনি বিএনপির সাথে বৈঠকের পরে আপনার মতামত বদলেছেন বা আপনার যে অবস্থান সেটা বদলে দিয়েছেন। ইভেন এমন বলেছে সকাল বিকাল বদলে। এটা একটা খুবই নিম্ন রুচির আমি মনে করি যে কথাবার্তা। আমাদের অবস্থান পরিষ্কার, এবং গতানুগতিক রাজনীতির বাইরেও আমরা যারা কনভেনশনাল রাজনীতি করি নাই, এই লড়াইয়ে তাদের অবদান কিংবা মানুষকে সম্পৃক্তর আহ্বান, এটাতে মানুষ লড়াই এসেছিল। সেই কারণে আমরা বলেছিলাম যে এই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়া দরকার। গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে একটা ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার গঠন করা দরকার। এই রকমের অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল কাঠামোতে বা দুর্বল উপদেষ্টা পরিষদ নিয়ে খুব বেশি সংস্কার কিংবা জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা যাবে না। আপনি যেহেতু জাতীয় সরকারের কথা বললেন, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মানুষ ভেবেছিল
যে এটি জাতীয় সরকার হতে যাচ্ছে এবং বেশিরভাগ মানুষের কাছেই এটি প্রত্যাশা ছিল যে এটি জাতীয় সরকার হতে যাচ্ছে, কিন্তু সেই জাতীয় সরকারটা শেষ পর্যন্ত কেন হলো না, আর খুব ভবিষ্যতে বা খুব কাছাকাছি সময়ে জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন কিনা? এটা আমার উত্তরের মধ্যেই এইটা রয়েছে, যেটা আমি বলছিলাম যে সেই জাতীয় সরকার হলো না। আমরা শুধুমাত্র এই সরকারের সময় এখন বলছি সেটা না, আওয়ামী লীগের আমলে আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের দলের প্রোগ্রামে ছিলেন, ইসলামী আন্দোলনের নেতারা ছিলেন, অন্যান্য দলের নেতারা ছিলেন। আমাদের পার্টি অফিসে আমরা বলেছিলাম যে শেখ হাসিনার আমলে যে দেশের অর্থনৈতিক এই ক্রাইসিস এবং এই জাতীয় সংকট উত্তরণের জন্য 2 বছরের জন্য একটা সর্বদলীয় সরকার বা জাতীয় সরকার হওয়া দরকার। এমনকি গণহত্যার বিচারেও সরকারের খুব বেশি অগ্রগতি দেখি নেই, বরঞ্চ আওয়ামী লীগের নেতাদেরকে সরকার রিলিজ করে দিচ্ছে। সাবের হোসেন চৌধুরী অনেকে আপনারা জানেন, কারণ তাদের দিয়ে একটা বিকল্প আওয়ামী লীগ গঠন করার একটা প্রক্রিয়া নাকি চলছে, সেখানে সরকার এবং প্রশাসনের অনেকের ইনভলভমেন্ট আছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, রাজনীতির মারপ্যাচে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও কথা হবে আজকের অতিথি ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের সাথে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রাজনীতির মারপ্যাচে। অভ্যুত্থানের 8 মাস যেতে না যেতেই ফেসিবাদ বিরোধী যে দলগুলো আপনারা রাজপথে আন্দোলন করেছেন, তাদের মধ্যে অনৈক্য এরই মধ্যে তৈরি হয়েছে। এক এক দলের বিষাদগার করছে, এই সুযোগে আওয়ামী লীগ মাথাচাড়া দিচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটা মিছিল সেই বার্তাই দিচ্ছে। এইভাবে যদি অনৈক্য বাড়তেই থাকে, তাহলে আওয়ামী লীগের পথ কি আপনারাই সুগম করে দিচ্ছেন না? এখন যেটা আমরা বলেছি যে দেখেন, 5ই আগস্টের পূর্বে এই আজকের যারা আছে সবার এক ও অভিন্ন লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন। 5ই আগস্টের পরপর এখন যার যার ভিন্ন লক্ষ্য, কেউ দল গোছাচ্ছে, কেউ প্রার্থী গোছাচ্ছে, কেউ নির্বাচনে কীভাবে জয়লাভ করবে সেই কাজ করতেছে। প্রত্যেক রাজনৈতিক দল যার যার এজেন্ডা নিয়ে কাজ করতেছে, যেই কারণে স্বাভাবিকভাবেই একটা প্রতিযোগিতার জায়গা থেকে কেউ কারো বিরুদ্ধে বলছে। কিন্তু আমার মনে হয় এটা একটা রাজনৈতিক জায়গা থেকে এই অবস্থান থাকলেও আওয়ামী লীগ এবং এই গণহত্যাকারীদের বিচার ও ফ্যাসিবাদকে ঠেকানোর জন্য তারা সবাই এখনও এক লাইনে আছে। সেক্ষেত্রে আমার মনে হয় না এই জায়গায় খুব বেশি বিরোধ এবং বিভক্তি আছে। সম্প্রতি বিএনপি ও ইসলামী আন্দোলনের সাথে আপনি বৈঠক করেছেন, আরও এনসিপির সাথেও বৈঠক করবেন কিনা? এর মধ্যে বিএনপির সাথে সমঝোতা হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। জোট করলে আসলে কাদের সাথে জোট করতে পারেন বা কোন দলের সাথে জোট করতে পারেন? আমার ব্যক্তিগত মূল্যায়ন হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন তো আমরা দাবি করছি আগামী ডিসেম্বর না হলে জানুয়ারি ফেব্রুয়ারি, বা সরকারের যে রোডম্যাপ ডিসেম্বর থেকে জুন তার মধ্যেই হবে। তা তো এখনও প্রায় বলা চলে 1.5 বছরের কাছে, মানে অন্তত 1 বছর আপনার প্রায় নির্বাচনের বাকি আছে। গত 8 মাসে কিন্তু আপনি যদি লক্ষ্য করেন রাজনীতির অনেক মেরুকরণ হয়েছে বা রাজনীতিতে অনেক জল ঘোলা হয়েছে। আগামী 1 বছর পরে নির্বাচন হলেও অনেক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই 1 বছর পরের রাজনীতির মেরুকরণ বা পরিস্থিতি কি হয় সেটা কিন্তু আমরা এখন গেস করতে পারছি না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখনই নির্বাচনী জোট করার আসলে উপযুক্ত সময় না। নতুন যে তারুণ্য নির্ভর যে দলগুলো এসেছে, সেগুলো তো বেশিরভাগই আপনার এক সময়ের সহযোদ্ধা ছিল, তারা আপনার অনেকে বলে যে আপনার শিষ্য ছিলেন তারা, এবং এটাও বলা হচ্ছে যে এনসিপিতে আপনি যোগ দিতে চেয়েছিলেন বা তারা আপনাকে নিতে চেয়েছিলেন, কিন্তু শীর্ষ পদ অর্থাৎ আপনি সদস্য সচিব চেয়েছেন, কিন্তু সদস্য সচিব না হওয়ার কারণে আপনি আর এনসিপিতে যোগ দেননি। কিন্তু ছাত্রদের এই দলের সাথেই তো আপনার সম্পৃক্ততা বেশি থাকার কথা ছিল, কিন্তু কেন নাই? এখন প্রথম কথা হচ্ছে, দেখেন বাস্তব কথা যেটা আমরা বলছি যে রাজনীতি আর বন্ধুত্ব এক বিষয় না, কিংবা রাজনীতি আর ওই একটা পাঠচক্র কিংবা আড্ডাবাজি এক না। একেবারে সমমনার লোক নিয়ে রাজনীতি করা যায় না, এটা বাস্তব। কারণ সমবয়সী লোকজনের চিন্তাধারা তো একেবারেই সম্পন্ন হয়। এখানে একটা ব্রেক থ্রু দরকার হয় বিভিন্ন, এবং একটা রাজনৈতিক দল হতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা রিপ্রেজেন্টেশন দরকার হয়। ওইটা গণ অধিকার পরিষদে নিশ্চিত করেই কিন্তু আজকে একটা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ কাজ করছে।
সো আমি কেন একেবারেই সদ্য গ্রাজুয়েট কিংবা অনেকে আন্ডার গ্রাজুয়েট কিংবা ইন্টারমিডিয়েট পড়া ছাত্র তরুণদের হঠাৎ একটা দল, যেটা দল তৈরি হয়েছে, নিবন্ধনের খবর নাই, কত দূর পর্যন্ত যায়, সেই দলে যাব? আমার তো একটা গ্রহণযোগ্যতা আছে ভাই, আমার তো একটা রাজনৈতিক অবস্থান আছে। আমি কোন দুঃখে একটা নতুন দলের সদস্য সচিব হতে যাব? কারণ আমি তো গত এই 7-8 বছরে রাজনীতিটা করতে গিয়ে দেখেছি নানান কারণে বিভক্তি হয়, মতানৈক্য তৈরি হয়, মতানৈক্যের কারণে অনেকে আমার থেকে সরেও গিয়েছে, আবার অনেকে এসেছেও। আমরা তো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে একটা টিম গড়ে তুলেছি। এইটা তো একটা নতুন টিমের সাথে রাতারাতি আমার সেই অ্যাডজাস্টমেন্টটা হবে না। এটা একেবারে একটা বিভ্রান্তিকর তথ্য। বরং আমি তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে তোমরা পরিষদেরই প্রোডাক্ট ছিলা, পরিষদই তোমাদের ঘর, তোমরা পরিষদের সাথে আসো, তোমাদের সেখানে যার যেখানে নেতৃত্ব, তোমরা নেতৃত্ব নাও, সেটা আমি আহ্বান করেছিলাম। ওই দলে যোগদানের কথা আমার ওইভাবে ছিল না। শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, সেক্ষেত্রে কি আসলে বাংলাদেশের সাথে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? ভারতের সাথে বর্তমানেও বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক না, কারণ ভারত একেবারেই এই সরকারকে কোনো ধরনের সহযোগিতা করছে না এবং এই সরকারের প্রতি অত্যন্ত বৈরী আচরণ করছে। এর মধ্যে কয়েকটা চুক্তিও তারা বাতিল করে দিয়েছে। সরকারের সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও উস্কানি দিয়ে বিশৃঙ্খলা তৈরিতে তারা অনেক ধরনের কাজ করেছে। ভারত থেকে শুরু করে বিশ্বব্যাপী একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইনও চালাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, মৌলবাদীরা ক্ষমতা দখল করছে। এরকম হেন চেষ্টা নাই যেটা এই সরকারকে আপনার ডাউন করার জন্য বা এই সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারত সরকার করে নাই। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, আপনার কি মনে হয় এই আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে? কিছু কিছু পূরণ হচ্ছে, কিছু কিছু হবে, আবার অনেকখানি পূরণ হবে না। বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশে এখন শিক্ষিতের হার বাড়ছে, মানুষের সচেতনতাও কিছুটা বাড়ছে। কাজে মানুষ মনে করেছিল যে অন্তত এই দীর্ঘদিনের যে দ্বিদলীয় রাজনীতির যে দুর্বৃত্তের দুষ্ট চক্র, অভ্যুত্থানের পরে অন্তত এই রাজনীতির চক্র থেকে বের হয়ে আসবে দেশ। এবং রাজনীতির যে ধারা, চাঁদাবাজি, দখলবাজি, ধান্দাবাজি, ওই ইয়াবাবদি, বিশ্ব শামসু, এরকম লোক যে রাজনীতি করে, তো এইখানে একটা পরিবর্তন আসবে। সেইখানে হয়তো খুব বেশি পরিবর্তন এখনও হয় নাই, তবে সামনে যে হবে না সেটা তো কোনো গ্যারান্টি নেই। আর আমি মনে করি যে মানুষ যা চায় সে চেষ্টা করলে তার অনেকখানি সম্ভবপর করতে পারে। প্রফেসর ইউনূসকে 5 বছর চাইছে। বিশেষ করে আপনি যখন ঈদের নামাজে দেখেছেন, মানুষ বলছিল যে আপনাকে আরও 5 বছর দরকার। তিনি যখন কাতারে বাংলাদেশি কমিউনিটির সাথে একটি সভা করেছেন, সেখানেও তারা বলছিলেন যে আপনাকে বাংলাদেশে 5 বছর দরকার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্যাম্পেইনও হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? 18 কোটি মানুষের মধ্যে ধরেন 2-4 হাজার মানুষ যদি এটা বলে, এটা তো খুব বেশি ম্যাটার করে না। এখন আমরা দেখেছি একজন ওয়াজের মাঠে বক্তা মোনাজাত করতেছে, আল্লাহ ইউনূসের জীবদ্দশা যেন সরকার পরিবর্তন না হয়। এখন উনি কি এটা ভাইরাল হওয়ার জন্য করছে নাকি জেনে শুনে করছে? আবার ছাত্রদের মধ্যেও কেউ কেউ পোস্ট দিয়েছে যে আমার ইচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর সরকারে দেখান। আবার ওই যে 2-1টি প্রোগ্রামের কথা বললেন যেখানে বলছে পাবলিক, এখন 2-1জনে বলতে পারে, কিন্তু তারা তো গোটা সমাজের কিংবা গোটা মানুষের প্রতিনিধিত্ব করছে না। 18 কোটি জনসংখ্যার দেশে 1 কোটি মানুষ যদি বলতো বা সরকার যদি একটা গণভোট করতো তাহলে দেখা যেত। স্থানীয় নির্বাচন নাকি সংসদ নির্বাচন, কোনটা আগে চান? এইটা আমাদের একটা দলীয় অবস্থান ছিল যে দলে আমরা আলাপ আলোচনা করেছিলাম যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের কর্মকৌশল অবস্থান কি হবে। এটা একেবারে শুরুর দিকে আমরা বলছিলাম যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে অনুষ্ঠিত সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত এখানে নির্বাচন দিতে হবে। তো যাই হোক, আমরা সে সময় হাসান আরিফ সাহেব ছিলেন, তার সাথে দেখা করলাম এবং তিনি বাতিল করে দিলেন। বাতিল তো করেছেন, তাহলে এগুলো চলবে কিভাবে? এখন ওখানে একটা আপনার গেজেট করা হয়েছে, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি কিংবা সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। তো এখন এলজেডি মন্ত্রীর দায়িত্বে আছেন এনসিপির নেতা আসিফ। তাহলে এখন বিশেষ ব্যক্তি ক্রাইটেরিয়ায় তিনি তো তার লোক ঢুকাবেন। আবার বড় দল হিসেবে বিএনপিকে কিছু দিতে পারেন, আবার জামাতকে কিছু দিবেন, আবার আমাদেরকেও কিছু দিতে পারেন। তাহলে এইভাবে আপনি অমুককে দিয়ে ভাগ বটারা করে তো আপনি সন্তুষ্ট রাখতে পারবেন না, আর এটা দরকারও নাই। তো তার চেয়ে আপনি বরঞ্চ ভালো নির্বাচন দিয়ে দেন। সংস্কার কমিশনে উল্লেখযোগ্য কী ধরনের প্রস্তাব দিয়েছেন? এর মধ্যে বিভিন্ন দল বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবেন না, প্রধানমন্ত্রী থাকলে তিনি আর রাষ্ট্রপতি হতে পারবেন না।
বিএনপি বলছে দুইবারের প্রধানমন্ত্রী হওয়ার পর একবার বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চান তারা। আপনাদের ভাবনা কি এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে আপনারা একমত কিনা? আমরা কিন্তু 2021 সালে যখন আমাদের গণ অধিকার পরিষদ ঘোষণা করি তখনই আমরা বলছিলাম যে বাংলাদেশের এই বিদ্যমান সংসদ একদলীয় কর্তৃত্ববাদী সংসদ, ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্য আনয়নের জন্য সংবিধান সংশোধন করা প্রয়োজন। সংখ্যানুপাতিক নির্বাচন এক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ হতে পারে এবং সরকার প্রধান দলীয় প্রধান একই ব্যক্তির হওয়া উচিত না, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত না। কারণ এই 2-3 বারের বেশি প্রধানমন্ত্রী থাকলেই তার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব গড়ে ওঠে, যেটা হাসিনার ক্ষেত্রে আমরা দেখেছি। তো এটা আমাদের কিন্তু একটা দলীয় পজিশন। নির্বাচনের ক্ষেত্রে আমরা ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা আমরা বলেছি। আমরা সংসদে নারীর এই সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনের কথা বলেছি এবং 150 থেকে 100 আসন বাড়িয়ে আমরা কথা বলেছি। সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য আমরা 25 থেকে কমিয়ে 23-এর কথা আমরা বলেছি এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে 35 বছর বয়স আছে সেটাকে আমরা 25 করার আমরা দাবি জানিয়েছি। সরকারে এখনও ছাত্র প্রতিনিধি আছে, যেটি আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন। আগামী নির্বাচনে নতুন দল এনসিপি নির্বাচনে অংশ নিশ্চয়ই নেবেন এবং তাদের ছাত্র প্রতিনিধিরা যদি মন্ত্রিপরিষদে থাকেন, সরকারে থাকেন, সেক্ষেত্রে তারা বাড়তি সুবিধা পাবেন কিনা সেটি অনেকে প্রশ্ন করেছেন। আপনারা আসলে কি মনে করছেন? না, এটা নিয়ে তো ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দলই তাদের অবস্থান জানিয়েছে যে যেহেতু আমরা একটা নিরপেক্ষতা সরকারের কাছ থেকে আশা করছি এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে বা ছাত্র আন্দোলনের পরিচিত নেতৃবৃন্দ যারা সরকারে গিয়েছিল তারা একটা দল গঠন করেছে, নৈতিক জায়গা থেকেও এখন তাদের সরকারে থাকা উচিত না এবং সরকার নিরপেক্ষতার জন্য তাদেরকে সরকার থেকে সরিয়ে দেওয়া উচিত। এই দাবি গণ অধিকার পরিষদ অফিসিয়ালি জানিয়েছে এবং আমরা বলেছিও যে সরকার যদি এ বিষয়ে পদক্ষেপ না নেয় তাহলে আমরা কর্মসূচি দেব এবং অন্যান্য রাজনৈতিক দলও এতে আমাদের সাথে কিন্তু একাত্মতা পোষণ করেছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছে। মানুষ বলছে গণ অধিকার পরিষদের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে ভিপি নূর। অভিযোগের বিষয়ে কি বলবেন? আওয়ামী লীগের আমলে গণ অধিকার পরিষদই সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত ভুক্তভোগী দল। আপনারা দেখেছেন গত এই 7-8 বছরে প্রায় 30 বারের মতো হামলার শিকার হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়েও পথে পথে লাঞ্ছিত হয়েছি, নির্বিঘ্নে একটা প্রোগ্রাম করতে পারিনি, নেতাকর্মীরা প্রোগ্রাম করতে গিয়ে হামলার শিকার হয়েছে। সেখানে এই ফ্যাসিবাদের সাথে কম্প্রোমাইজ করা গণ অধিকার পরিষদের প্রশ্নই ওঠে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমাদের সাথে এসে ছবি তুলছে, কারণ আমরা যেহেতু রাজনীতি করি, অনেক মানুষ রাস্তায় যদি ধরে ভাই এটা সেলফি তুলি, অনেক ক্ষেত্রে না করতে পারে না, করলে আবার ভাববে যে তারা হিংসুটে, মানুষকে দাম দেয় না। কিংবা 2-1টি জায়গায় দেখা যায় কমিটিতে কারো মাধ্যমে এসে পড়ছে, যখনই আমরা চিহ্নিত করতে পারছি তাদের বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। গণ অধিকার পরিষদ এই বিষয়ে যথেষ্ট সচেতন আছে। এই সংখ্যাটা হয়তো অন্য নতুন নতুন দল যারা নতুন দোকান খুলছে আপনার তাদের দিকে যেতে পারে। আমরা তো একেবারে নতুন রাজনৈতিক দল না, আমাদের জেলায় কমিটি আছে, উপজেলায় কমিটি আছে, অনেক জায়গায় ইউনিয়নে কমিটি আছে, সেখানে পুরাতন নেতৃবৃন্দ আছে। কাজে নতুনদেরকে একেবারে অগ্রাধিকার দেওয়ার তো সুযোগ আমাদের নাই, ওইটা নতুন দলগুলোর আছে, সেখানে হয়তো ভিড়ছে তারা। বাংলাদেশের রাজনীতি এখন আসলে কারা নির্ধারণ করছে? দেশের জনগণ, ভারত, যুক্তরাষ্ট্র নাকি চীন? আসলে এটা একটা বাস্তবতা। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারে নাই বা বাংলাদেশের রাজনীতিবিদরাও নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখানে ভারতের বড় একটা নিয়ন্ত্রণ বা প্রভাব ছিল, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বলয়ের একটা বড় প্রভাব ছিল। অন্যদের খুব বেশি এখানে প্রভাব ছিল না। তবে জুলাই গণ অভ্যুত্থানের ফলে এই সমস্ত নিয়ন্ত্রণ অনেকখানি ভেঙে পড়েছে বা ভেঙে গেছে। তো এই মুহূর্তে ওইভাবে কোনো বিদেশি শক্তি কিংবা দেশের মধ্যেও ধরেন যে সমস্ত প্রতিষ্ঠান রাজনীতিতে একটা প্রভাব বিস্তার করত, তারাও এখন ওইটা পারছে না। গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে কি পরিকল্পনা করছে? কত আসনে প্রার্থী দিতে সক্ষম, কিংবা তারা আসলে নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত? এইটুকু বলতে পারি যে নির্বাচন যে প্রক্রিয়াই হোক, যেভাবেই হোক, গণ অধিকার পরিষদের বর্তমান সক্ষমতায় আগামী সংসদে গণ অধিকার পরিষদ এককভাবে কিংবা জোটগতভাবেও কিছু এমপি দেওয়ার মতো সক্ষমতা ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ অর্জন করেছে। ধন্যবাদ আপনাকে রাজনীতির মারপ্যাচে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ এটিএন নিউজের দর্শকদেরকে এবং আপনি এবং আপনার টিমকে যারা কষ্ট করে আমাদের অফিসে এসেছেন, এই প্রোগ্রাম ধারণ করেছেন। দর্শক, আপনারা শুনছিলেন
আলোচনা অনুষ্ঠান রাজনীতির মারপ্যাচ। আজকে আমাদের সাথে অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। আমরা আগেই বলেছিলাম এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রাজনীতির কঠিন কোনো সমীকরণ মেলাতে যাব না, কেবলমাত্র রাজনীতির এপাশ ওপাশ খুঁজবার চেষ্টা করব। আবারও কথা হবে অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।